আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রামপুরা থানা প্রশাসনিক একটা ওয়ার্ডের উদ্যোগে আজকে এই এলাকার কিছু বঞ্চিত এবং যাদের নানা প্রয়োজন রয়েছে সেই সব ভাইদের পাশে মানবিক কিছু সহযোগিতা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় আগত ভাইরা, আমাদের প্রিয় ঠিকানা, আমাদের প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এই দেশটি পৃথিবীর অনেক দেশের চাইতে বৈচিত্র্যময় একটি সুন্দর দেশ, সমৃদ্ধ দেশ। দেশ হিসেবে এটা খুব বড় আয়তনে খুব বড় দেশ নয়, কিন্তু তার সম্পদ, তার নানা বৈচিত্র্য এই দেশকে পৃথিবীর মধ্যে একটি অনন্য দেশ হিসেবে পরিচিতি এবং সুনাম অর্জন করেছে। এদেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানব সম্পদ। ছোট্ট দেশে আমরা অনেক মানুষ বাস করি এবং সামান্য ব্যতিক্রম ছাড়া আমরা মিলেমিশেই বাস করি। আমরা বন্ধু সুলভ, আমরা এক অন্যের বিপদে পাশে দাঁড়াই। আমাদের মধ্যে সহযোগিতার মনোভাব আছে, সম্প্রীতির মনোভাব আছে। সাম এক্সেপশন হলো এদেশের সম্পদকে দখল করে রেখেছে মুষ্টিমেয় কিছু মানুষ। তারা রাজনৈতিক দলের ভিতরে ঢুকে পড়েছে, ব্যবসায় তো তারা আছেই, সমাজের প্রত্যেকটা সেক্টরে তারা তাদের সেই দখলকৃত সম্পদ দিয়ে এই দেশটাকে এদেশের জনগণের মাঝে, এদেশের মানুষের যে বিশ্বাস, এদেশের মানুষের যে মূল্যবোধ, এদেশের মানুষের যে ঈমান আকীদা, এদেশের মানুষের যে সুন্দর আচার আচরণ, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে তারা তাদের সার্বিক তৎপরতার মাধ্যমে জাতির মধ্যে একটা বিভাজন তৈরি করার অপচেষ্টা সবসময় করে আসছে। এদের যদি দেখেন খেয়াল করে, এই যে নানা ট্যাগ লাগানো হয়, নানা পলিটিক্যালি বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন গোষ্ঠী যেসব কথাবার্তা বলে, রাজনৈতিক দলের প্রধান কাজ হলো জনগণের মধ্যে ঐক্য তৈরি করবে, সম্প্রীতির ডাক দেবে। একটা আমার হয়তো হতে পারে আমার মতাদর্শের লোক না, আমি বুঝাইতে চাইবো সেও আমার মতাদর্শের লোক, কিন্তু এদেশের কিছু রাজনীতিবিদ, এদেশের কিছু মানুষ আছে, এই দেশের জন্মের পর থেকে দেশটাতে বিভাজন তৈরি করার জন্য পক্ষ বিপক্ষ, অমুক তমুক। এর মূল কারণ হলো এদের যে অপকর্ম, এদের যে দুশ্চরিত্র, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দর্শনের যে রাজনীতি, ওটাকে ডাকা দেওয়ার জন্য সমাজে একটা গন্ডগোল লাগাই রাখে। এই গন্ডগোল পার্টিগুলোকে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে, সমাজে বিভ্রান্তি তৈরি করে যারা, এদেরকে চিহ্নিত করে ওই পতিত ফ্যাসিবাদীদের মতো এদের কবর বাংলার মাটিতে রচনা করে। এই বাংলাদেশের জনগণের স্বার্থের কথা না বলে, কি করবেন আগামী দিনে সেটা না বলে, শুধু মুখে মুখে সস্তা বলিয়া উড়াবেন, যা তা আবুল তাবুল বকে যাবেন, পাগলের প্রলাপ বকবেন, আর এদেশের 18 কোটি মানুষ ঘুমিয়ে থাকবে, এটা মনে করবার কোনো কারণ নাই। হাসিনা তাই মনে করেছিল যে সে যাই বলবে এদেশের মানুষের মধ্যে বোকার মতো তাই খাবে। তিনি যেভাবে অপরাজনীতি করেছেন, মানুষ সুস্থ রাজনীতি করেছে। আমাদের ছাত্র সমাজ যখন ডাক দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে, অধিকারের পক্ষে, ছাত্ররা যখন ডাক দিয়েছে, তখন আবাল বৃদ্ধ বনিতা আমরা ঝাঁপিয়ে পড়ে তাকে 2 ঘন্টা সময়ও টিকবার মতো সাহস করে নাই।
2 ঘন্টার ভিতরে দেশ থেকে কেমনে পালাইতে হবে একাধিক বাহন চেঞ্জ করে করে কোন রকম দাদার বাড়ি যায় আশ্রয় নিয়েছে। সুতরাং এদেশের জনগণকে কেউ যদি বোকা মনে করেন, আপনি 1 নাম্বার বোকা, এবং আপনার চাইতে বড় বোকা পৃথিবীতে আর কেউ নাই। এই জাতি সজাগ, এই জাতি সচেতন, তারা বারবার ধোঁকা খাবে না, ধোঁকায় পড়বে না। ওই আওয়ামী ভাষায় কথা বলবেন না, আওয়ামী ভাষায় এবং ওই ফেসিবাদী ভাষায় যারা কথা বলবেন তাদের পরিণতি ফেসিবাদীদের মতোই হবে। আমরা এই বাংলাদেশে মনে করি না 5ই আগস্টের পরে আমাদের ঐক্য আর দরকার নাই। আমরা মনে করি এদেশের মানুষকে আরো বেশি ঐক্যবদ্ধ হইতে হবে, এদেশের মানুষকে আরো সচেতন হইতে হবে। এখনো ফেসিবাদীরা তৎপর আছে। এদেশের জনগণকে যদি আমরা আবার নিজেরা রিল্যাক্সড হয়ে যাই, আমরা মনে করি যে বিজয় অর্জন হয়ে গেছে, তাহলে ভুল করব। আমাদের শত্রুর কিন্তু কোনো অভাব নাই। সেই শত্রুকে চিনতে হবে, বন্ধুকেও চিনতে হবে, এবং রাজনৈতিক দলকে গ্রহণ করতে হবে, নেতাদেরকে গ্রহণ করতে হবে তাদের বক্তব্য, কথাবার্তা, চরিত্র, আচার ব্যবহার দেখে। বাংলাদেশকে এই যে আমার ভাইরা এখানে কম্বল নেওয়ার জন্য এসেছে, তাদেরকে এখনো কম্বল নিতে হচ্ছে কেন? কেন তাদের জন্য সম্পদের সমবন্টন করে, ইনসাফপূর্ণ বন্টন করে, কেন এমন কোন সিস্টেম বিগত দিনে আবিষ্কার করতে পারেন নাই যে আমার কোনো ভাই ওই জীর্ণ শীর্ণ পোশাক পরে ফুটপাতের উপরে পড়ে থাকবে না? এরকম একটা ব্যবস্থা রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ যারা দেশের জন্য কাজ করেছেন করতে পারেন নাই কেন? কেন এখন আমার মানুষকে বাজারে গিয়ে সিন্ডিকেটের মুখোমুখি হতে হচ্ছে? কেন দ্রব্যমূল্যের দাম বেশি? কারা করেছেন? কারা এখনো এত বড় স্পর্ধা চাঁদাবাজি করেন? যেসব দলে চাঁদাবাজ আছে ওই দলের উচিত হলো এইসব লোককে রাজনৈতিক ক্রসফারে দিয়ে দেওয়া। আমাদের দলে যদি একটা দেখাইতে পারেন, আমরা তাকে রাজনৈতিক কবর রচনা করে দিব। আমরা বুকে হাত দিয়ে বলছি, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের দলে একটা চাঁদাবাজ হাজির করেন মিডিয়ার বাইরা অথবা কোন রাজনৈতিক দলের নেতারা, আমরা তাকে রাজনৈতিক কবর নিশ্চিহ্ন, তাকে রাজনৈতিকভাবে কবর না দেওয়া পর্যন্ত আমরা ঘুরে ফিরে যাব না। অন্যরা একই ঘোষণা দেন, যার যার দলটা পরিষ্কার করে ফেলান, তাইলে তো আর আমাদের এই মানুষগুলোকে রাস্তায় জীর্ণ শীর্ণ হয়ে থাকতে হয় না, ক্ষুধার অভাবে কাতরাতে হয় না, কষ্ট করতে হয় না। ওইসব দুশ্চরিত্রমান লাম্পট্য রাজনীতি, ওইসব চাঁদাবাজির রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, দুর্নীতির রাজনীতির কবর বাংলাদেশে তৈরি করতে হবে। এই একটা পয়েন্টে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হন যে আমরা আর দুর্নীতির দ বাংলাদেশে দেখতে চাই না। আমার একটা এই যে বাইরে আসছে, এরা ফুটপাতে, আমরা তাদেরকে পুঁজি দিব, ফুটপাতে বসে ফল বিক্রি করবে, শাকসবজি বিক্রি করবে, চাদর বিক্রি করবে, নিজের উপার্জিত আয়ে পরিবার চালাবে। কিন্তু এখন ফুটপাতে বসলেই একটাকে চাঁদা দিলে তো বড় কথা, এমন ফকিরের ফকির 100টা ফকির একটা এলাকায়, রাজনৈতিক ফকির, চাঁদাবাজরা রাজনৈতিক ফকির। পৃথিবীর মধ্যে এর চাইতে বড় ফকির নিঃস্ব আর কেউ হইতে পারে না, যে নিজের রিজিকের জন্য আরেকজনের উপরে গিয়ে বাঘ বসায়। এই রাজনৈতিক ফকিরদেরকে বাংলাদেশ থেকে নির্বাসনে পাঠাতে হবে। রাজি আছেন? কে রাজি আছেন দেখি? রাজনৈতিক ফকিরদেরকে বাংলাদেশ থেকে বিদায় জানাতে হবে। রাজি আছেন সবাই? রাজনীতি অনেক বড় জিনিস। রাজনীতি করতে হলে বড় মন লাগে, প্রশস্ত হৃদয় লাগে। নিজের বাপের টাকা দিয়ে রাজনীতি করতে হয়, অপরের পকেটের টাকা দিয়ে রাজনীতি করা লাগে না। সুতরাং আমরা জামাত ইসলামী বিগত 53 বছরে সৎ যোগ্য মানুষ তৈরি করার চেষ্টা করেছি। ব্যাংকিং সেক্টরে, শিক্ষা সেক্টরে, রাজনৈতিক সেক্টরে, বিভিন্ন সেক্টরে আমরা সেবা দেওয়ার জন্য দক্ষ জনশক্তি তৈরি করেছি, প্রতিষ্ঠান তৈরি করে আমরা দেখার চেষ্টা করেছি এরা কোনো লোভ লালসার মধ্যে পড়ে কিনা, দুর্নীতি করে কিনা। দেখেন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে গিয়ে জামায়াতের লোকেরা যেখানে চাকরি করে 1 টাকার দুর্নীতি সেখানে পান কিনা। আমরা দুর্নীতিমুক্ত লোক তৈরি করেছি, মানুষকে সেবা দিয়েছি। আমরা একটা ছায়া সরকারের মতো করে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে আমরা কাজ করে আমরা এই পর্যন্ত এত প্রতিকূলতার মাঝে টিকে থেকে আজকের পর্যায়ে এসেছি। আমরা কোনো উড়ে এসে জুড়ে বসা কোনো দল না। জামায়াত ইসলামী বাংলাদেশে সবচাইতে অভিজ্ঞ পুরাতন রাজনৈতিক দল।
যদি আগের উৎস থেকে খুঁজে আসেন তাহলে জামাত ইসলামী সবার আগে এই পাক ভারত মহাদেশে কাজ শুরু করেছে। এটা একটা প্রবীণ, পুরাতন, অভিজ্ঞ, দায়িত্বশীল, পোড় খাওয়া রাজনৈতিক দল, যা কখনো কেনা বেচার শিকার হয় না, কখনো ডিগবাজির শিকার হয় না। এই দলের লোকেরা আদর্শের জন্য রাজনীতি করে, যা বলে তাই করার চেষ্টা করে। সুতরাং এই ধরনের একটা শক্তিশালী দল বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে নিরাপদ করার জন্য, বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য, বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের সক্রিয়তা, স্বাতন্ত্র্যবোধ, বাংলাদেশের রাজনীতি হবে মানব সেবার রাজনীতি, গঠনমূলক রাজনীতি, দায়িত্বশীল রাজনীতি। সেই রাজনীতি একমাত্র উপহার দিতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। যে দলের লোকেরা বসা নিয়ে চেয়ার দিয়ে একজন আরেকজনকে বাদাম লাগায়, পিটা দেয়, খাবার নিয়ে টানাটানি করে, পুলিশ এসে তাদেরকে নিয়ন্ত্রণ করা লাগে, এরকম পার্টি দেশ চালাবে, দেশ চালানোর ক্ষেত্রে এরা যে সফল হবে না, ইতিহাস এটা প্রমাণ হয়ে গেছে। সুতরাং দরকার সুশৃঙ্খল, দায়িত্বশীল রাজনৈতিক দল। এবং জামাত ইসলামী বাংলাদেশে সবসময় গঠনমূলক রাজনীতি করেছে, কেয়ারটেকার সরকার পদ্ধতি। এখন যেটা সুপ্রিম কোর্ট রায় দিল, সর্বসম্মতিক্রমে আবার ফিরে আসলো, এর প্রবক্তা হইল জামাত ইসলামী। আমরা বহু আগে বলেছি দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। এখন তো সবাই বুঝলেন, অনেক পরে বুঝলেন। এর মধ্যে তো বহু ঘটনা ঘটে গেছে। এখন আমরা বলছি পিআর পদ্ধতি। আমরা খালি আমি আর মামু খামু এই রাজনীতি আমরা করি না। আমরা চাই এদেশে যদি একটা নেতা থাকে, একটা দল, একটা নেতাই যদি থাকে, আর তার যদি ভোট পায়, 1% যদি ভোট পায়, তাইলে তাদেরকেও পার্লামেন্টে প্রতিনিধিত্ব দিতে হবে। সবাই থাকবে, ইসলামী দল থাকবে, সাধারণ দল থাকবে, শ্রমিকদের মধ্যে তারা প্রতিনিধিত্ব দিবে, কি বলে হিন্দু সম্প্রদায় কিংবা ভিন্ন ধর্মাবলম্বী যারা, তারা তাদের প্রতিনিধিত্ব দিবে। দেশের সবাই মিলে আমরা দেশ চালাবো। মনোপলি কারবার, অমুক আর তমুক, এ আর বি আর সি, এগুলো চলবে না। বাংলাদেশ চালাইবে বাংলাদেশের 18 কোটি মানুষ। এদেশের সব ছোট বড় রাজনৈতিক দলকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। এই পদ্ধতির নাম হলো পিআর পদ্ধতি। এটা আমার বিশ্বাস বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল সমর্থন করে। নির্বাচন কমিশন সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো, এই প্রস্তাব আপনারা গ্রহণ করুন। এই প্রস্তাব নিয়ে পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করুন। সংখ্যাগরিষ্ঠ পার্টি যদি পিআর এর পক্ষে থাকে, তাহলে একটা, দুইটা, তিনটা পার্টি না থাকলে কি হলো? সংখ্যাগরিষ্ঠ পার্টি যদি বলে যে পিআর পদ্ধতি হইতে হবে, সেই পদ্ধতিতে ইলেকশন করতে হবে। তাহলে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আর ওই যে হুন্ডা আর গুন্ডা দিয়া আর টাকার বস্তা বিলাইয়া দুর্নীতি করে রিগিং করে নির্বাচনে পাশ করার স্বপ্ন আর তখন থাকবে না। ভোটের আগে বিরাট বিরাট মিছিল, বিরাট বিরাট গেট বান্ধা আর বিভিন্ন এই কালো টাকা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করে ভোট কেনার যে রাজনীতি, ওইটা আর তখন দরকার হবে না। এই জন্য আমরা এটা চিন্তা ভাবনা করে এই পদ্ধতি দিয়েছি। এই পদ্ধতি বাংলাদেশের মানুষ চায় কিনা, আপনারা এটা গণভোট দেন। এখন তো গণভোট ফিরে এসেছে, আপনারা এটা গণভোট দেন, ভোটের আগে একটা গণভোট দেন যে পিআর পদ্ধতিতে কারা চান, আর যারা আমাদের আগে থেকে পদ্ধতি যেটা আছে ওইটা চান। দেখবেন যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ পিআর এর পক্ষে হয়, তাহলে পিআর দিবেন। আপনাদের গায়ের জোরে দিতে বলতেছি না। সুতরাং নির্বাচন যাতে ফেয়ার, ফ্রি, ক্রেডিবল হয়, লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় 100% যেন হয়। 99.99 হইলে চলবে না, 100-তে 100 নির্বাচন ফেয়ার, ফ্রি হতে হবে। নির্বাচন কমিশনে যারা আছেন, গণ প্রশাসনে যারা আছেন, পুলিশে যারা আছেন, কোন দলের পক্ষে একটুও যদি নমনীয়তা দেখানোর চেষ্টা করেন, রাজনৈতিক ক্রস ফায়ারে আপনারাও পড়তে পারেন। কারণ নির্বাচন এটা রক্তের উপর দিয়ে নির্বাচন হবে। এই নির্বাচনে আপনারা কেউ জামাতের পক্ষেও থাকেন, আমরা এটা চাইবো না। আমরা জামাতের পক্ষে চাই না, কোন দলের পক্ষে চাই না। আমরা চাই জনগণের পক্ষে, জনগণের পক্ষে তথা দেশের মানুষের পক্ষে আপনারা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবেন। বিভিন্ন পদ দখল করে, পিয়ন থেকে শুরু করে সব দখল করে কোনো সিস্টেম গোপনীয় মেকানিজম করার যদি চেষ্টা করেন, আমরা কিন্তু খবর রাখবো। আমরা জনগণকে সাথে নিয়ে কিন্তু কাউকে কিন্তু ছাড় দেব না। আমার বন্ধুদেরকে, ভাইদেরকে, যাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা মন খারাপ করবেন না।
একটি কল্যাণ রাষ্ট্র যদি জামাতের নেতৃত্বে কায়েম হয়, তাহলে আপনাদের প্রয়োজন আমরা বাসায় গিয়ে পূরণ করব। ওয়ার্ড কাউন্সিলের ক্যান্ডিডেট থেকে শুরু করে, ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে এমপি পর্যন্ত যত নির্বাচন হয়, ইভেন ছোটোখাটো মসজিদ কমিটি, বাজার কমিটি, বিভিন্ন সমিতির যে নির্বাচন হয়, এই নির্বাচনে ভালো মানুষদেরকে, সৎ মানুষদেরকে, আল্লাহওয়ালা মানুষদেরকে, পরকালের জবাবদিহির অনুভূতি যাদের আছে, যারা ঠকাবে না, চাঁদাবাজি করবে না, এরকম মানুষকে নেতৃত্বে বসানো ছাড়া বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। ভাগ্যের পরিবর্তন আল্লাহই করেন, কিন্তু আল্লাহ করেন বান্দার চেষ্টার আলোকে। আমরা যদি সবাই চাই ভালো মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। সেজন্য আমরা চাই কিনা ভালো মানুষের নেতৃত্ব? এজন্য নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে আমরা বুঝাবো তো ইনশাআল্লাহ। সবাইকে বুঝাবেন যে আর খারাপ লোককে ভোট দেওয়া যাবে না, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। আজকের আয়োজকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।